নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের 11 পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জায়গাটা গগনের খুব পছন্দ হয়ে গেল। এত পছন্দ যে প্রথম দিনটা সে পায়ে হেঁটে আশেপাশে সারাটা সকাল দুপুর ঘুরে বেড়ালো। শীতের লালচে ধুলো মাখল, রোদে পড়ল, পুড়ে মাথার চুল রুক্ষ করে বিকেল নাগাদ বনের দিক থেকে বেরিয়ে ফিরল। ফিরে এসে বলল, ব্রিলিয়ান্ট জায়গা, বুঝলি দিদি, চোখ দুটো জুড়িয়ে যায়। কলকাতায় আমরা তাকাতে পারি না, 2 হাত অন্তর অবস্ট্রাকশন, এখানে ফুল ভিউ। এসব জায়গায় তাকিয়েও কি আরাম। গগন এই রকমই, অল্পেতেই উচ্ছ্বসিত, সামান্যতেই সন্তুষ্ট। সে বেড়াতে এসেছে এই ভাবটা তার প্রথম 2 দিন পুরোপুরি বজায় থাকল। বেরিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গল্পগুজব করে দিব্যি কাটিয়ে দিল। গরুডিয়ার শীত নিয়ে সুরেশ্বরের সঙ্গে হাসি তামাশা করল, অন্ধ আশ্রমের গল্পগুজব শুনল, কপি কড়াইশুটির স্বাদ, ডিমের কুসুমের রং নিয়েও অনর্গল কথা বলে গেল। বোঝার জো ছিল না গগনের মনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আসল কথাটা সে ঘুণাক্ষরেও তুলল না। সুরেশ্বরকে বুঝতে দিল না কয়েকটা দিন বেরিয়ে যাওয়া ছাড়া তার অন্য কোনো কাজ আছে। সুরেশ্বরের কাছে কথাটা না তুললেও গগন তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিল। গগন হৈমন্তীকে খুব সাবধানে লক্ষ্য করছিল এবং বোঝবার চেষ্টা করছিল দিদির মনের ভাবটা ঠিক কী ধরনের। আড়ালে 2 ভাই বোনে যেসব কথাবার্তা হতো তার বেশিরভাগটাই ছিল ব্যক্তিগত। সেই কথার মধ্যে সুরেশ্বরের প্রসঙ্গটা অবধারিত ছিল। গগন সেসব ক্ষেত্রে নিজে বেশি কিছু বলতো না, যতটুকু বলতো তাতে তার কিছু চালাকি থাকত। সে জানতে চাইতো দিদির মনের কোনো অদল বদল ঘটেছে কিনা, দিদি চেষ্টা করে কোনো কথা লুকোতে চাইছে, নাকি তার এই তিক্ততা ও বিরক্তি নেহাতি অভিমান। এক সময় তার মনে হতো দিদির মধ্যে এখন যে রাগ, বিতৃষ্ণা, ক্ষোভ দেখা যাচ্ছে সেটা প্রকৃতপক্ষে কিছু নয়, প্রণয় কলহ হলেও হতে পারে। আবার অন্য সময় দিদির কথাবার্তা থেকে গগনের সন্দেহ হতো ব্যাপারটা ঠিক সরল নয়, দিদির মনের কোথাও এতদিনের সঞ্চিত বিশ্বাস ও প্রত্যাশা নষ্ট হয়ে গেছে। 3য় দিনে গগন গেল স্টেশনে বেড়াতে, সঙ্গে হৈমন্তী। সুরেশ্বর যেতে পারল না। অবনীর সঙ্গে আলাপ পরিচয় সেরে ফেরার পথে বিজলীবাবুর সঙ্গে দেখা। বিজলীবাবুর সঙ্গে পরিচয়টা প্রথম দিনেই ঘটেছিল বাস স্ট্যান্ডে। বিজলীবাবু শুধলেন, কি কেমন লাগছে? গগন আবার হেসে বলল, ওয়ান্ডারফুল। বিজলীবাবু বললেন, জায়গাটা তো ভালোই, বিশেষ করে এ সময়। তা এদিকে এসে থাকুন 2-4 দিন, ঘুরে ফিরে বেড়ানো যাবে। গগন বলল, সেসব ঠিক হয়ে গেছে অবনীবাবুর সঙ্গে। বিজলীবাবু মাথা নাড়লেন সায় দিয়ে, তবে তো ব্যবস্থা হয়েই গেছে। 2-4টে হালকা কথার পর গগনরা বিদায় নিল। বাস স্ট্যান্ডে বাস হর্ন দিচ্ছিল। সেই সময় যাত্রী ডেকে নিচ্ছে। আজ তেমন যাত্রী নেই। এই শীতের সময়টায় সন্ধ্যের বাসে সাধারণত ভিড় থাকে না। ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী নেই। গগনরা উঠল। পেছনে কিছু যাত্রী বোঁচকা বুচকে নিয়ে বসে কলরব করছে। বাস ছাড়ল সামান্য পরেই। সঙ্গে সঙ্গে কনকনে বাতাসের ঝাপটা এলো। পাশের জানলা দুটো তুলে দিল গগন। তাদের মাথার ওপরে মিটমিটে বাতিটা আজ জ্বলছে না। বাজার ছাড়িয়ে আসতেই পৌষের শীতে গায়ে কাঁটা দিল। গগন গলায় মাফলার জড়িয়ে ধীরে সুস্থে সিগারেট ধরালো। হৈমন্তী 2 হাতে কান চাপা দিয়ে আচমকা শিউরে ওঠার ভাবটা যেন সামলে নিল। বাজার ছাড়িয়ে, থানা ছাড়িয়ে শেষ পর্যন্ত অন্ধকারের মধ্যে এসে পড়ল বাস। দুপাশে কোথাও এক ফোঁটা আলো নেই, অসাড় চড়াচড়। সামনে জোরালো আলো স্রোত ফেলে বাসটা চলেছে। পেছনে যাত্রীরা কথা বলছে, কাশছে, বিড়ি ফুঁকছে। গগন বলল, বেড়াবার ব্যবস্থা ভালোই হলো, কি বল? তা হলো, কিন্তু আমি তো তোদের সঙ্গে অত ঘুরতে পারবো না। না পারলি রাত্রে তোকে সঙ্গে নেওয়া উচিত হবে না, দিনের বেলাটায় থাকবি। দেখি, দিনে তো আবার হাসপাতাল, সে ম্যানেজ করা যাবে। হৈমন্তী মুখ ফিরিয়ে গগনকে দেখবার চেষ্টা করল। অন্ধকারে তেমন কিছু দেখা যায় না।
পেছনের আলোটুকু সম্বল। তোর সুরেশদাকে বলবি নাকি? বললেই বা, বড়দিনের সময় একটু বেড়াবি, তাতে আপত্তির কি আছে? না, বলবি না। গগন সিগারেটের ধোঁয়া গিলে নিয়ে হৈমন্তীর দিকে পুরোপুরি মুখ ফিরিয়ে বসল। হৈমন্তীর গলার কাছে শাড়ির ভাঁজটা ফুলে আছে, চিবুক ঢাকা পড়েছে প্রায়, গায়ের গরম কোটটা কালো, অন্ধকারে শুধুমাত্র মুখটুকুর অবস্থা দেখা যায়। গগন সামান্য অপেক্ষা করে বলল, তোর ব্যাপার ট্যাপার আমার কাছে মিস্টেরিয়াস লাগছে। হৈমন্তী কথার জবাব দিল না। গগন চুপচাপ কিছু ভাবছিল। ধীরে ধীরে কয়েক মুখ সিগারেটের ধোঁয়া খেল, তারপর খুব ঘনিষ্ঠ গলায় মৃদুস্বরে বলল, তোর ইচ্ছেটা কি? হৈমন্তী এবারও কথার কোনো জবাব দিল না। গগনের সঙ্গে একদিন নিভৃতে তার যেসব কথাবার্তা হয়েছে, তাতে অন্তত একটা কথা সে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, সুরেশ্বরের কাছে তার আর কোনো রকম প্রত্যাশা নেই। ওই মানুষটিকে সে আগে যেমন করে চিনত, তার সঙ্গে আজকের সুরেশ্বরের পার্থক্য যথেষ্ট। সেদিনের সাধারণ মানুষ আজ কতখানি অসাধারণ হয়েছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার তার নেই। হতে পারে সুরেশ্বর মাটি ছেড়ে আকাশে উঠেছে, ছোটখাটো সুখ থেকে বড় সুখের অন্বেষণ করছে, কিন্তু তাতে হৈমন্তীর কি? হৈমন্তী কি এসব চেয়েছিল? না, সে চায়নি, সে চায় না। অপেক্ষা করে শেষে গগন বলল, দিদি, তুই আমার কাছে স্পষ্ট করে বল। বলে গগন আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকল। হৈমন্তী নীরব, তার নিঃশ্বাস পড়ল। বাসের পেছনের যাত্রীদের মধ্যে কে যেন দেহাতি সুরে দেহাতের গান গাইছে গুনগুন করে। একটানা প্রায় একই রকমের একটা শব্দ বাসের কানে শোয়ে গেছে, মনে হয় যেন এই শব্দটাই চিরস্থায়ী। দিদি, তোকে তো কেউ জোর করে এখানে আনেনি, ঠকিয়ে এনেছে। এটা তোর রাগের কথা নয় তো? না, তুই তো সব জানতিস। না, জানতাম না। আমি এতদিন যা করেছি অন্যের মন রাখতে করেছি। এতদিন বই কি, ডাক্তারি পড়ার, ডাক্তার হবার শখও আমার ছিল না। আমার ভালো লাগে না, তবু 7-8 বছর এই বেগার খাটলাম কেন? গগন সিগারেটের টুকরোটা ফেলে দিল। কথাটা তাদের পরিবারের কেউ যে বুঝতো না তা নয়, সকলেই বুঝত দিদির ডাক্তারি পড়ার আগ্রহটা ছিল সুরেশদার। মা বা মামার তেমন মত ছিল না, অথচ তখন কেউই খুব একটা বাধা দেয়নি। দেবার মতন মনের অবস্থা ছিল না। সকলেই ধরে নিয়েছিল সুরেশ্বরের আগ্রহ তার ভাবী পত্নী সম্পর্কে। হৈমন্তীকে সে মনোমতো গড়ে নিতে চায়, ওটা তার শখ হয়তো। তাছাড়া তখন তাদের সংসার সুরেশ্বরের প্রতি এত কৃতজ্ঞ ও তার প্রতি সকলের অনুরাগ এত বেশি যে সুরেশ্বরের ইচ্ছা ও স্বাদ অপূর্ণ রাখতে কেউ চায়নি। বলতে গেলে গগনের এখন সন্দেহ হয় দিদি সম্পর্কে তাদের সংসারের মনোভাবটা তখন যুক্তিযুক্ত হয়নি। এমনকি মনে মনে সকলেই যেন সুরেশদাকে দিদির অভিভাবক জেনে নিয়ে দিদিকে সুরেশদার মনোমতো চলতে দিয়েছিল। পরে, বছর 2-3 পরে মার কেমন সন্দেহ হয়। সুরেশদা তখন কলকাতা ছেড়েছে, মাঝে মধ্যে আবার চলে যায়। মার মনে খটকা লাগলেও দিদি তখনও কিছু বোঝেনি, বা বুঝলেও শান্ত হয়ে থেকেছে, বিশ্বাস রেখেছে। তারপর যতই দিন গেছে মা ততই অস্থির, অধৈর্য হয়ে উঠেছে। সুরেশদা যে কি করছে, কেন এইসব আশ্রম ফাশ্রম, এতে কি হবে মা বুঝতো না। মার ভালোও লাগতো না। মা এসব থেকেই সাবধান হতে চেয়েছিল, অথচ দিদির মন মা ভালো করে জানতো বলেই কিছু করতে পারেনি। দিদি যেন তখন মাঝ নদীতে এসে পড়েছে, ফিরে যাওয়া অসম্ভব। বাকিটুকু সে পার হয়েছে প্রত্যাশা নিয়েই। দ্বিধা যদি এসেও থাকে, তার অন্য কোনো উপায় ছিল না। এখন আর দিদির কোনো ভরসা নেই। দিদির জন্য গগনের দুঃখ হলো, তার খারাপ লাগছিল। সুরেশদার সঙ্গে এখনো পর্যন্ত সে কোনো কথা বলেনি, আজ বলবে। দিদির পক্ষে যা বলা সম্ভব নয়, গগনের পক্ষে তা বলতে আটকাবে না। গগন সামান্য কুঁজো হয়ে গালে হাত দিয়ে বসে থাকলো কিছু সময়। ভাবছিল। কনকনে ঠান্ডা বাতাসে মুখ যেন অসাড় হয়ে আসছিল। মাফলারটা কানের উপর চাপা দিল গগন। তারপর বলল, সুরেশদার সঙ্গে তোর সরাসরি একটা কথা হওয়া উচিত ছিল এতদিনে। তুই তো কম দিন আসিসনি। হৈমন্তী চুপ করে থাকল।
তার মনে হলো না যা সে বুঝেছে এর বেশি কিছু তার বোঝার ছিল। এতটা বয়সে সুরেশ্বরের সঙ্গে সে ছেলে মানুষের মতন গলা ফাটিয়ে ঝগড়া করবে নাকি? তুই কলকাতায় গিয়ে আবার এলি কেন, তাও তো আমি বুঝি না, গগন বলল। সঙ্গে সঙ্গে জবাব দিল না হৈমন্তী। সামান্য পরে বলল, দেখতে। দেখতে? কি দেখতে? মহাপুরুষ। হৈমন্তীর কথার সুরে শ্লেষ ছিল। গগন কিছু বুঝতে পারল না, ভাবল দিদি উপহাস করছে। হৈমন্তী যেন বুঝতে পারল গগন কি ভাবছে, নিজের থেকেই আবার বলল, তুই ভাবছিস ঠাট্টা করছি? ঠাট্টা নয়, সত্যি আমি মানুষটাকে দেখার জন্য থেকে গিয়েছি। হৈমন্তীর বলার মধ্যে উপহাস থাকলেও কোথাও যেন তার অতিরিক্তও কিছু ছিল, সেটা যে কি স্পষ্ট বোঝা গেল না। গগন কথাটায় তেমন কান দিল না, বলল, অনেক দেখেছিস, এবার নিজেকে দেখ। হৈমন্তী গাড়ির সামনের দিকে তাকিয়ে থাকল। ড্রাইভারের পিঠ, কয়েকটা শিকের ফাঁক দিয়ে অতি মৃদু একটা আলো, ইঞ্জিনের শব্দ। তাকিয়ে থাকতে থাকতে হৈমন্তী মৃদু গলায় যেন আপন মনেই বলল, মানুষ নিজেকে কত বড় করে দেখতে চায় তা যদি তুই জানতিস গগন। গগন ভাবছিল দিদিকে এবার সে স্পষ্ট করে একটা কথা জিজ্ঞেস করবে, তুই ঠিক করে বল, সুরেশদাকে তুই এখনো ভালোবাসিস কিনা? হৈমন্তীর কথায় তার প্রশ্নটা মুহূর্তের জন্যে তেমন এলোমেলো হয়ে গেল। নিতান্ত কথার জবাব দেবার জন্য বলল, সুরেশদার কথা বলছিস? কি রকম? নিজেদের আর মানুষ ভাবে না। তোর আমার মতন হলে তাদের মহত্ব থাকবে না, এই ভয় মেকি সাজ পড়ে থাকে। লোকের কাছে এমন ভাব দেখায় যেন তারা ঠাকুর দেবতা। হ্যাঁ, সেই রকম। হৈমন্তী এবার উত্তেজিত হয়ে ওঠার মতন হয়েছিল। মিষ্টি করে কথা বললে, বিনয় বিনয় ভাব করে থাকলেই মানুষ ভগবান হয় না। আমি মাটির ঘরে থাকি, জঙ্গলে এসে অন্ধ আশ্রম খুলেছি, তোমরা দেখো আমি কত বড়, আমি মহাপুরুষ। এসবই লোক দেখানো, আসলে মানুষটা কি তা আমি দেখতে পাচ্ছি। হৈমন্তীর গলার স্বর উঁচু হয়ে গিয়েছিল। গগন দিদির গায়ে হাত দিল, যেন খেয়াল করিয়ে দিল সামনে ড্রাইভার রয়েছে। অল্পক্ষণ কেউ আর কথা বলল না। বাস লাট্ঠার মোড়ে পৌঁছে গেল। গগন আবার একটা সিগারেট ধরালো, তারপর অন্য মনস্কভাবে বলল, তুই কলকাতায় ফিরে চল। না, মাথা নাড়ল হৈমন্তী। কেন যাবি না? এখন যাব না, বলে চুপ করে থাকলো হৈমন্তী সামান্য। তারপর হঠাৎ বলল, আমার অসুখের সময় অনেকগুলো টাকা দিয়েছিল ও। কত টাকা আমি জানি না, মা আর মামা মোটামুটি জানে। আমায় তুই জানাস তো কলকাতায় গিয়ে? গগন অবাক হয়ে তাকালো। কেন? ঋণ শোধ করব। হৈমন্তী কেমন এক গলা করে বলল, আমার টাকা থাকলে আমি ওকে টাকাটা ফেরত দিয়ে দিতাম। গগন হাসল না, অথচ কথাটার গুরুত্বও দিল না। বলল, এসব তোর ছেলে মানুষই। তোরা যখন হাত পেতে টাকাটা নিয়েছিলি তখন তো ছেলে মানুষই মনে হয়নি। গগন যেন অস্বস্তি বোধ করল, চুপ করে থাকলো সামান্য। তারপর বলল, শুধু টাকা তো দেয়নি, আরও কিছু দিয়েছিল। কথাটার অর্থ বুঝতে হৈমন্তীর কোনো অসুবিধে হলো না। বলল, আর যা দিয়েছিল সেটা যদি দিয়েও থাকে, ও একলা দেয়নি, আমিও দিয়েছিলাম। হৈমন্তী থেমে গেল, কয়েক মুহূর্ত আর কথা বলল না। শেষে বলল, মনে মনে ওর যদি কোনো অহংকার থাকে, তবে একদিন আমার অসুখের সময় দয়া করে বাঁচিয়েছিল বলে অন্য কোনো অহংকার ওর থাকতে পারে না। বাস লাট্ঠার মোড়ে এসে দাঁড়ালো। দুজন মাত্র যাত্রী, তারা নামল। কে যেন উঠল একজন, বাস ছাড়ল, গরুডিয়ায় যাবে। সারা মাঠ জুড়ে পৌষের হিম হাওয়া হা হা করে ছুটে বেড়াচ্ছে, যেন গায়ের হাড়ে শীত ফুটছিল। মাঠের প্রান্ত দিয়ে শিয়াল ডেকে যাচ্ছে, কাঁচা রাস্তা দিয়ে বাসটা টাল খেতে খেতে চলেছে। গগন হৈমন্তীর গায়ের দিকে সামান্য ঘন হয়ে বসে ইতস্তত করে শেষে বলল, দিদি, সুরেশদাকে তোর আর ভালো লাগে না? হৈমন্তী মাথা নাড়ল, না, লাগে না। তোর মন বদলে গেছে? জানি না, হয়তো গেছে। তাহলে এখানে থেকে লাভ কি? কলকাতায় ফিরে চল। এখন না। কি করবি এখানে থেকে? মজা দেখব।
সুরেশ মহারাজ যতটা চকচক করছে তাতে লোকে তাকে সোনা ভাবে। আমি জানি ও মানুষ সোনা নয়, ও কত ছোট তা আমার খানিকটা জানা হয়েছে, বাকিটা দেখব। হৈমন্তীর সমস্ত কথাটাই ব্যঙ্গ করে বলার চেষ্টা করল, অথচ গগন বুঝতে পারল দিদি যেন কিসের এক আক্রোশ অনুভব করছে। আশ্রমে ফিরে এসে গগন বলল, তুই যা, আমি একটু সুরেশদার ওখান থেকে ঘুরে আসি। হৈমন্তী বাধা দিয়ে কিছু বলল, গগন শুনল না। পিছন থেকে ডাকলো হৈমন্তী, গগন সাড়া দিল না, অন্ধকারের মধ্যে হন হন করে চলে গেল। ওকে আর দেখা গেল না। সুরেশ্বরের বাড়ির বারান্দায় এসে গগন যেন থমকে দাঁড়ালো। এতক্ষণ সে কেমন এক আবেগের বশে চলে এসেছে, কেন আসছে তা যেন তার খেয়াল ছিল না। বারান্দায় এসে দাঁড়িয়ে সে আলো নজর করতে পারল। সুরেশ্বরের ঘরে আলো জ্বলছে। দু মুহূর্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। ঘরের মধ্যে সারা শব্দ নেই। গগন ডাকল, ঘরের মধ্যে থেকে সাড়া দিল সুরেশ্বর। গগন, এসো। কাগজপত্র সাজিয়ে নিয়ে বসে সুরেশ্বর কাজ করছিল। টেবিলের একপাশে লণ্ঠন জ্বলছে। গগনকে দেখে চেয়ারটা সামান্য সরিয়ে নিয়ে আরাম করে বসল সুরেশ্বর। হাত মাথার উপর তুলে ক্লান্তি নিবারণ করল। তারপর গগনবাবু, এইমাত্র ফিরলে নাকি? সুরেশ্বর সহাস্য গলায় বলল। হ্যাঁ। গগন অন্য চেয়ারটায় বসল। বাসের শব্দ শুনলাম, কেমন বেড়ানো হলো? ভালো। কোথায় কোথায় গেলে? অবনীবাবুর বাড়িতে, সেখানেই ছিলাম। আমরা একটু বেড়াবো চারদিকে। অবনীবাবুর সঙ্গে একটা প্ল্যান করা গেল, ওর গাড়িটা পাওয়া যাবে। তাহলে তো কাজ গুছিয়ে এসেছো। কোথায় কোথায় যাচ্ছ? গগন বেড়াবার জায়গাগুলোর নাম বলল। শেষে রাত্রে তারা কোন জঙ্গলে যাবে, কোথায় কোন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের কাছে ইন্সপেকশন বাংলোয় রাত কাটাবে, হরিণ দেখতে ছুটবে কোন নদীর কাছে, ইত্যাদি সংক্ষেপে বর্ণনা করল। সুরেশ্বর মনোযোগ দিয়ে শুনল। শেষে বলল, রাত্রিরে জঙ্গলের মধ্যে বেশি যেও না। তুমি যে জঙ্গলের কথা বলছো ওটা তেমন ভালো না। বন্দুক টন্দুক সঙ্গে থাকবে? না, আমরা কেউ অবিদ্যে জানি না। তবে? সুরেশ্বর হাসল। খালি হাতে অ্যাডভেঞ্চার? গগন পকেটে হাত ঢুকিয়ে সিগারেট খুঁজতে লাগলো। দিদিকে আমাদের সঙ্গে নিয়ে যাব। রাত্রিরে জঙ্গলে যাবার দিন নেব না, অন্য সময় নিয়ে যাব। হেম যাবে বলেছে? হ্যাঁ, যাবে না কেন? ও তো কোথাও যায়নি। আমি থাকতে থাকতে ঘুরে না এলে আর হবে না। গগন সিগারেট বের করে ধরালো। সুরেশ্বর গায়ের মোটা গরম চাদরটা গুছিয়ে নিল। বেশ তো, যাক। সকাল দুপুর ওর হাসপাতাল। গগন কি ভেবে যেন মনে করিয়ে দিল। হাসপাতাল ঠিক দুপুরে নয়। যাকগে, সেও ব্যবস্থা করে নেবে। গগন পরপর কয়েকটা টান সিগারেট খেল। সে ঠিক যে জিনিসটা বলতে চায় তার ভূমিকা কিভাবে করা যায় বুঝে উঠতে পারছিল না। না পারায় মন চঞ্চল ও অস্থির হয়েছিল। খুব শীত, ঠান্ডা লেগে গেছে গলায়। গগন গলার কাছটায় টিপতে লাগলো। তোমার ভর্তু একটু চা খাওয়াবে না? ভর্তুর জ্বর হয়েছে, আমি করে দিচ্ছি। তুমি? না না, থাক। থাক কেন? 2 কাপ চা আমি করতে পারবো না? সকালে আমি নিজের হাতে চা করে খাই, তা জানিস। সুরেশ্বর উঠল। গগনকে তুই তুই করে কথা বলার অভ্যেস সুরেশ্বরের পুরনো। গগন বলল, আমি করছি। কোথায় কি আছে বলো। বলার চেয়ে করাটা সোজা। সুরেশ্বর সস্নেহে হেসে বলল, তাহলে ওভারে চল। স্পিরিট ল্যাম্পে জল গরম বসিয়ে দিয়ে গল্প করা যাক। পাশের ঘরের বাতিটা যেন প্রদীপের মতন মিটমিট জ্বলছিল। শিখাটা বাড়িয়ে দিল সুরেশ্বর। ঘরের এক কোণে মিটসেপের পাশে ছোট টুলে স্পিরিট ল্যাম্প জেলে চায়ের জল বসালো সুরেশ্বর। শোবার ঘরে সুরেশ্বরের সাদাসিধে বিছানা, এক পাশে লোহার ছোট মতন এক আলমারি, আনলায় কয়েকটা জামা কাপড়, একদিকে কাঠের সাধারণ র্যাক, তাতে কিছু বই, হালকা একটা টিপয়, ক্যাম্বিসের চেয়ার একটা, দেওয়ালে মার ছবি। গগন ও ঘর থেকে একটা চেয়ার টেনে আনলো, জুতো জোড়াও খুলে রাখলো ওপাশে। সুরেশ্বর বলল, আমার সঙ্গে এক জায়গায় বেড়াতে যাবি? কোথায়? মিশনারিরা একটা মেলা করে ক্রিসমাসের সময়, শহর থেকে মাইল 8 দূরে। আদিবাসী দেখবি, নাচ দেখবি, এদিককার খ্রিশ্চান দেখবি, নানান রকমের মজা থাকে মেলায়।
যাবি নাকি? সুরেশ্বর মেলাটার নানা বিবরণ শোনাতে লাগলো। গাধার পিঠে উল্টো দিকে মুখ করে বসে কে কতটা ছুটতে পারে তার রগর, উলের বল ছুঁড়ে বেলুন ফাটানো, তাসের ম্যাজিক, লটারি খেলা ইত্যাদি। আসলে মেলাটা এদিকে দেশি মিশনারিদের চেষ্টায় অনেক দিন থেকে চলে আসছে। শালবনের মাঠে বসে যিশু ভজনা, দারিদ্রদের পুরনো গরম জামা কাপড় বিতরণ, শিশুদের হাতে কিছু দেওয়া থোয়া, ওরই মধ্যে কোনো সেবা প্রতিষ্ঠানের জন্য কিছু চাঁদা সংগ্রহ। গগন ঠাট্টা করে জিজ্ঞেস করল, তুমি কি চাঁদার কৌটো নিয়ে যাচ্ছ? সুরেশ্বর চায়ের জলে চা পাতা মেশাতে মেশাতে হেসে বলল, হ্যাঁ, ভাবছি তোর গলায় একটা চাঁদার কৌটো ঝুলিয়ে দেব। তাহলে আমি নেই। গগন ভয়ের ভাব করে মাথা নাড়ল। সুরেশ্বর জোরে জোরে হাসতে লাগলো। শেষে বলল, না, তোকে চাঁদা তুলতে হবে না, আমরা ওখানে ম্যাজিক লণ্ঠন দেখাই। ম্যাজিক লণ্ঠন? স্লাইড শো দেখিসনি? কলকাতার সিনেমা দেখিস না? তা তো বুঝতেই পারছি, কিন্তু কিসের ম্যাজিক লণ্ঠন দেখাও? চোখের। কি করে চোখ ভালো রাখতে হয়, চোখের কি কি রোগ হয়, এইসব। ওদের কাছে এটা দেখানো দরকার, সুরেশ্বর বলল, বলে চায়ের কাপ গুছিয়ে চা ঢালতে লাগলো। গগন একরকম মন নিয়ে এসেছিল, অথচ কথায় কথায় তার মন অন্যদিকে ভেসে যাচ্ছে বুঝে অস্বস্তি অনুভব করতে লাগলো। এই লোকটিকে গগন বরাবরই আত্মীয়ের মতো ভেবে এসেছে, ভক্তি শ্রদ্ধা করেছে বড় ভাইয়ের মতন, ভালোবেসেছে বন্ধুর তুল্য, তর্ক করেছে, চেঁচামেচি করেছে, আবার সমীহ করতেও কোথাও বাঁধেনি। দিদির সঙ্গে সুরেশদার সম্পর্কেরই তিক্ততা তার ভালো লাগেনি, মনে মনে সে কষ্ট পাচ্ছিল। তাদের সংসারে কেউই চায় না দিদির সঙ্গে সুরেশদার সম্পর্কটা এই অবস্থায় বরাবরের মতন ভেঙে যাক। দিদির যথেষ্ট বয়স হয়ে গেছে, এ বয়সে দিদিকে কোণে সাজিয়ে দেখিয়ে মা দিদির বিয়ে দেবে সে আশাও করে না। তাছাড়া দিদির জীবনে এতকাল যা মূল্যবান হয়েছিল তা রাতারাতি তুচ্ছ হয়ে যাবে যে তাও নয়। মা মামা সকলেই যা চায় এমন কিছু বেশি চাওয়া নয়। সমাজ সংসারে বাস করতে হলে তার কিছু কিছু নিয়ম তো মানতেই হবে। এভাবে দিদিকে রেখে দিতে পারে না সুরেশদা। যা সঙ্গত, যা উচিত, দৃষ্টিকটু নয়, অথচ দিদি যাতে সুখী হতে পারে তুমি তাই করো। কেউ তোমার আশ্রম তুলে দিতে বলছে না, কলকাতায় ফিরে যেতেও বলছে না। তোমার এই সেবা ধর্মে যদি মতি থাকে থাকো, কিন্তু একটি মেয়েকে কোন আশ্বাসে তার আত্মীয়েরা এমনভাবে ফেলে রাখতে পারে? সুরেশ্বর চায়ের কাপ বাড়িয়ে দিল। নাও হে গগনবাবু, খেয়ে দেখো। গগন চায়ের পেয়ালায় ঠোঁট ছোঁয়ালো। সুরেশ্বর তার ক্যাম্বিসের চেয়ারটায় বসল, বসে চা খেতে লাগলো। সুরেশদা, গগন আস্তে গলায় বলল। সুরেশ্বর চায় চুমুক দিয়ে মুখ তুলল। বলো। গগন বিশ্রী এক অস্বস্তি অনুভব করছিল। সুরেশ্বরের দিকে তাকাতে পারল না। সুরেশ্বর অপেক্ষা করছে। কি হলো? সুরেশদা বলে যে বসে থাকলি, কি ব্যাপার? গগন চকিতের জন্য হৈমন্তীর বিষণ্ণ ক্ষুব্ধ তিক্ত মুখ দেখতে পেল, গলা শুনতে পেল। মুখ তুলে সুরেশ্বরকে দেখল কপলক গগন। তোমার সঙ্গে কটা কথা আছে আমার। কি কথা? সুরেশ্বর সহজ গলায় শুধল। বলছি, তুমি নিশ্চয় আমাদের ভুল বুঝবে না। গগন জড়ানো গলা পরিষ্কার করে নেবার জন্য চা খেল, হয়তো একটু সময় নিল নিজেকে গুছিয়ে নেবার জন্য। সুরেশ্বর বলল, আমার বোঝার ভুল না হলে তোদের ভুল বুঝবো কেন? না, বলে নিলাম, তুমি আমার চেয়ে বয়সে বড়, তোমার সঙ্গে আমাদের কি রিলেশন তা তুমিও জানো। ব্যাপারটা যেমনই হোক, আমি চাই না এ নিয়ে ভুল বোঝাবুঝি কিছু হয়। বেশ, তো হবে না। মা আমায় কয়েকটা কথা জানাতে বলেছে তোমায়, মামাকেও। তুই তো আমায় কিছু বলিসনি। না, বলবো বলবো ভাবছিলাম, সুযোগ হচ্ছিল না। গগন বিছানার দিকে তাকালো। সুরেশ্বরের সঙ্গে চোখাচোখি হবার সংকোচ সে অনুভব করছে। সুরেশ্বর শান্তভাবে অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত গগন দুর্বলতা ও সংকোচ কাটিয়ে বলল, দিদির ব্যাপারে তুমি কি ঠিক করলে? সুরেশ্বর নীরব থাকল। গগনের কথার জড়তা, তার অস্বস্তি, সংকোচ থেকে হয়তো সুরেশ্বর অনুমান করতে পেরেছিল গগন এই ধরনের কোনো কথা তুলবে। বিস্মিত অথবা বিভ্রান্ত হবার মতন যেন কিছু ছিল না কথাটায়। গগন আবার বলল,
মা বড় ব্যস্ত হয়ে উঠেছে। মামা বলছিল, এভাবে দিদিকে এখানে রেখে যাওয়া যায় না, ওদের কোনো দোষ নেই। তুমি বুঝতে পারছো, দুজনেই বুড়ো হয়ে গেছে, নানা দুর্ভাবনায় নিয়ে থাকে। দিদির কথাটা তারা ভুলে থাকতে পারে না। হাজার হোক মেয়ে তো, তার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত মনের শান্তি পাবে না। গগন যেন এলোমেলোভাবে বলছিল। সুরেশ্বর চায়ের কাপটি মাটিতে নামিয়ে রাখল। গগনের দিকে সরাসরি তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর বলল, হেম কি তোমাদের কিছু বলেনি গগন? না। গগন মাথা নাড়ল। কি বলবে? আমি ভেবেছিলাম কলকাতায় গিয়ে সে হয়তো কিছু বলবে মাসিমাকে। আমি জানি না। গগন সুরেশ্বরের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, দিদির সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু সেটা তার কথা, তোমাদের তরফের কথা নয়। সুরেশ্বর চুপ করে থাকলো কিছুক্ষণ, শেষে বলল, গগন, আমার আজকাল মনে হয় আমি কয়েকটা বড় রকমের ভুল করেছি। হেমকে এখানে টেনে আনা আমার উচিত হয়নি। সে যে জন্যে এসেছে আমি তাকে সে উদ্দেশ্যে আনিনি। এখানে আমার কাছে তাকে বরাবর রাখা যাবে না। তোমরা যা ভাবছ তা হয় না, তাতে অশান্তি আরও বাড়বে। আমার এমন কিছু নেই যাতে হেমকে আমি সুখী করতে পারি। গগন যেন কিছু সময় কেমন দিশেহারা হয়ে বসে থাকল। ভাবতে পারছিল না, কথা বলতে পারছিল না। অদ্ভুত এক বেদনা এবং আঘাত তাকে নির্বাক করে তুলেছিল। শেষ পর্যন্ত কোনো রকমে নিজেকে সামান্য সামলে নিয়ে গগন বলল, তোমার কিছু নেই? না। সুরেশ্বর মাথা নাড়ল। দিদিকে তুমি ভালোবাসতে? বাসতাম, কিন্তু সে ভালোবাসায় আনন্দ পাইনি। গগন অসহিষ্ণু হয়ে উঠেছিল, রুক্ষ গলায় বলল, এতদিন পরে তোমার হঠাৎ সে জ্ঞানটা হলো নাকি? না। সুরেশ্বর শান্ত গলায় বলল, না গগন, আগেই হয়েছিল। তুমি বিশ্বাস করবে না, তবে জীবনে হঠাৎ হঠাৎ কিছু হয়। বাইরে থেকে হঠাৎ ওঠা, ভেতরে ভেতরে হয়তো হঠাৎ নয়। একবার এক ঘটনা থেকে আমার মনে হয় সংশয়, দ্বিধা, দুর্বলতা আসে। আমার মনে হয়েছিল এই ভালোবাসায় আমার সুখ নেই, আনন্দ নেই। তুমি শুধু নিজেকেই দেখছো। সুরেশ্বর প্রতিবাদ করল না। সে নিজেকে দেখছিল, যেন অতীতের কোনো ঘটনার সামনে সে দর্শক হয়ে বসে আছে। গগন অনেকক্ষণ হলো চলে গেছে। যাবার আগে সুরেশ্বরকে কী যে বলেছিল সুরেশ্বর খেয়াল করে শোনেনি। গগনের গলার স্বর থেকে মনে হয়েছিল তার ধৈর্যচ্যুতি ঘটেছে। ক্রুদ্ধ, বিরক্ত হয়ে সে চলে গেছে। গগন আশা করেছিল সুরেশ্বর আরও কিছু বলবে। আশায় আশায় সে অপেক্ষা করেছে। সুরেশ্বর কিছু বলেনি। অস্পষ্ট, অসংলগ্ন দু একটা মামুলি কথা যে যথেষ্ট নয়, এমনকি কোনো কৈফিয়তও নয়, গগন সম্ভবত সুরেশ্বরকে সেই কথাটা উচ্চৈস্বরে জানিয়ে গেল। গগন চলে যাবার পর সুরেশ্বর আরও কিছু সময় একইভাবে বসে থাকল। গগনের শূন্য আসন, গগনের রেখে চলে যাওয়া চায়ের কাপ তার চোখে পড়ছিল, অথচ গগনের কথা সে ভাবছিল না। গগন অসন্তুষ্ট হয়েছে এ কথা বুঝেও যেন সে চঞ্চল নয়। পৌষের রাতটা যে কতটা হয়েছে সুরেশ্বরের খেয়াল ছিল না। ভর্তুর বদলে অন্য কে যেন ঘরে এসে রাতের খাবার রেখে গেল। সুরেশ্বর অন্যমনস্কভাবে লক্ষ্য করল গগনের টেনে আনা চেয়ার পাশের ঘরে রেখে চায়ের কাপ ধুয়ে মুছে লোকটা চলে গেছে। শেষ পর্যন্ত সুরেশ্বর উঠল। বাইরের ঘরে দরজা ভেজানো, বাতি জ্বলছে, টেবিলে এলোমেলো কাগজপত্র। দরজা বন্ধ করল সুরেশ্বর। খোলা জানলা দিয়ে কনকনে ঠান্ডা ঢুকছে, জানলাটাও বন্ধ করল। কাগজপত্র গুছিয়ে বাতি নিভিয়ে অন্ধকারের ভেতর বারান্দায় এলো। বারান্দার এক পাশে ছোট্ট কলঘর, জলে হাত দেওয়া যায় না। চোখে মুখে সামান্য আরাম পাওয়া গেল। গলাটা যেন কেমন জ্বালা করছে। শোবার ঘরে ফিরে এসে সুরেশ্বরের মনে হলো গগন যেন একবার তাকে কি একটা কথা জিজ্ঞেস করেছিল। কি কথা? কথাটা মনে করতে পারল না সুরেশ্বর, তবে অনুমান করল গগন তার কথায় সন্দেহ প্রকাশ করে তার স্বার্থপরতা সম্পর্কে কোনো একটা কটু মন্তব্য করেছিল। টাইম পিস ঘড়িটাতে রাত 10টা বেজে গেছে। অন্যদিকে এ সময় তার খাওয়া দাওয়া হয়ে যায়। আজ কেন যেন তার আর খেতে ইচ্ছে করছিল না। দুধটুকু সুরেশ্বর খেয়ে নিল। ঘরের জানলা ভেজিয়ে সুরেশ্বর তার বিছানায় মশারি টাঙিয়ে ফেলল। গগন কি রাগ করে কলকাতায় ফিরে যাবে? হঠাৎ কথাটা মনে হলো সুরেশ্বরের। পরক্ষণেই আবার মনে হলো
হৈমন্তী কি হঠাৎ সঙ্গে চলে যাবে? লণ্ঠন নিভিয়ে দেওয়ার পর সুরেশ্বর তার টর্চটা খুঁজে নিয়ে বাতি নিভিয়ে অন্ধকারে এসে শুয়ে পড়ল। ঘন অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখের পাতা বন্ধ করে থেকে সুরেশ্বর যেন নিজেকে শিথিল করে রাখল, স্রোতে গা ভাসানোর মতন তার মন ও চিন্তাকে যত্রতত্র ভেসে যেতে দিল। অথচ সামান্য পরেই সুরেশ্বর অনুভব করল কোনো স্থায়ী ক্ষতের বেদনার মতন তার মনে ঘুরে ফিরে সেই চিন্তার দিকে আকৃষ্ট হচ্ছে। চোখের পাতা খুলে অন্ধকারে তাকালো সুরেশ্বর। গভীর অন্ধকারে দৃষ্টি যেন আরও নিখুঁত হয়ে সেই একই বিষয়ের ছবিগুলি সাজিয়ে নিচ্ছে। গগনের সামনে যাকে স্পষ্ট করে দেখতে পায়নি সুরেশ্বর, যে অত্যন্ত ধূসর হয়েছিল, অতি ম্লান, এখন সে অতি স্পষ্ট। মনে হলো নির্মলা তখন এমন কোনো স্থানে ছিল যেখানে অন্যের উপস্থিতির জন্য তাকে স্পষ্ট করে দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে। সুরেশ্বর অপলকে নিঃশ্বাস প্রশ্বাস স্তব্ধ করে নির্মলাকে যেন দেখল। নির্মলা সেই শীর্ণ নিবন্ত প্রদীপের শিখার মতো অনুজ্জ্বল বিষণ্ণ মূর্তিটি বুঝি সুরেশ্বরের দিকে কেমন এক স্তিমিত আলো ছড়িয়ে দিচ্ছিল। সুরেশ্বর অপেক্ষা করল। নির্মলা ক্ষীণ দৃষ্টি ছিল, সে স্বাভাবিকভাবে হেঁটে আসতে পারত না। পা ফেলে ফেলে চারপাশে দেখে অত্যন্ত ধীরে আসত। আজ এই মুহূর্তেও সুরেশ্বর যেন নির্মলাকে তার অভ্যাস মতন কাছে আসতে দিল। নির্মলা কাছে এলে সুরেশ্বর তার মুখটি আর নিবিষ্ট চোখে লক্ষ্য করল। ওই মুখে এমন কিছু ছিল যার রূপ নয়, অথচ যার আকর্ষণ রূপের অধিক। নির্মলাকে এখন এত স্পষ্ট ও একান্ত করে দেখতে পেয়ে সুরেশ্বর খুব খুশি হল। নির্মলার সঙ্গে সুরেশ্বরের পরিচয়ের মধ্যে একটা আকস্মিকতা ছিল। সুরেশ্বর এখনও সেই পার্কের কৃষ্ণচূড়া গাছটি যেন দেখতে পায়, যার তলায় কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড়ের মধ্যে নির্মলা দাঁড়িয়েছিল। তখন বৈশাখ, কলকাতা শহরের গাছপালা, মাটি, পথ যেন কয়েকদিন ধরে পুড়ে যাচ্ছিল। সারা দিন গুমোট, কোথাও একটু বাতাস বয় না, গাছের পাতা নড়ে না। সেই দুঃসহ গ্রীষ্মে একদিন বিকেলের পর সুরেশ্বর পার্কে এসে বসেছিল। আশেপাশে অজস্র মানুষ বাতাসের আশায় পার্কে এসেছে, বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। সাবু গাছের পাতাগুলি নিশ্চল, প্যাড়া দেয়া কলা ফুলের ঝোপে একটিও ফুল নেই। আকাশ যেন সারাদিন পুড়ে পুড়ে ছাই হয়ে মাথার ওপর ভস্ম স্তূপের মতন পড়ে আছে। সুরেশ্বর মাটিতে মরা ঘাসের ওপর চুপচাপ বসেছিল। গরমে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ তার মনে হলো চারপাশে কেমন অদ্ভুত একটা থমথমে ভাব হয়ে এসেছে। সমস্ত বিশ্ব চরাচর যেন এই সন্ধ্যার মুহূর্তে হঠাৎ কেমন অচেতন হয়ে গেছে। গাছপাতা কাঁপছে না, ধুলো উঠছে না, পাখিদের স্তব্ধ স্তব্ধ শূন্যতার মধ্যে শুধু অদ্ভুত এক শোষণ চলছে। সমস্ত অবশিষ্ট আর্দ্রতাও শুষে নিচ্ছে। সুরেশ্বরের চোখ কান জ্বালা করছিল, গায়ের চামড়াও যেন কিসের আঁচ লেগে পুড়ে যাচ্ছে। হঠাৎ সন্ধ্যের ঠিক মুখে এক রাশ ধুলো উড়ে গেল। কেউ খেয়াল করেনি আকাশের এক কোণ ইতিমধ্যে সেজে উঠেছে। ধুলোর ঝাঁপটা থেমে যাবার পরপরই গাছের মাথায় পাতাগুলো কাঁপতে লাগলো। বাতাস এলো কয়েক ঝলক, তারপরেই হুহু করে আকাশ ভাসিয়ে কালো মেঘ আসতে লাগলো। অন্ধকার হলো, ধুলোর ঝড় এলো ঝাপটা মেরে। লোকজন ততক্ষণে পার্ক থেকে পালাচ্ছে। সুরেশ্বর উঠল না, আরও একটু অপেক্ষা করে যাবে। আসন্ন ঝড়টুকু গায়ে সামান্য মেখে নিতে তার আপত্তি নেই। দেখতে দেখতে কালবৈশাখীর ঝড় এসে গেল। সাবু গাছের পাতার কুঁটি টেনে সনসন বাতাস বইছে, ধুলো উঠছে, বৃষ্টির ফোঁটা পড়ল। পার্ক তখন শূন্য। সুরেশ্বর কোনো রকমের চোখ বাঁচিয়ে চলে যেতে যেতে হঠাৎ দেখল পার্কের ফটকের কাছে কৃষ্ণচূড়া গাছের তলায় একটি যুবতী মেয়ে দু হাতে চোখ মুখ আড়াল করে কোনো রকমে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। চলে যেতে যেতেও সুরেশ্বর কেমন থমকে দাঁড়ালো। তার মনে হলো মেয়েটি এত দুর্বল যে এই ঝড়ে পা বাড়াতে সাহস করছে না। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছিল। তপ্ত শুষ্ক মাটি থেকে গরম ভাপ উঠছে। মাটির গন্ধ, গাছের ডাল বুঝি ভেঙে পড়বে। পার্কের দু চারটি বাতি জ্বলতে জ্বলতে নিভে যাবার অবস্থা। আকাশে বিজলি। সুরেশ্বর কৃষ্ণচূড়া গাছের কাছে এসে মেয়েটিকে সাবধান করে দিয়ে কি যেন বলতে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে দিল। নির্মলা ভেবেছিল তার দাদা প্রমথ এসেছে। প্রমথ যতক্ষণে পার্কে এলো ততক্ষণে সুরেশ্বর নির্মলাকে নিয়ে পার্কের উল্টো দিকে এক ডাইং ক্লিনিংয়ের দোকানের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে।
বৃষ্টির মধ্যে প্রমথকে পার্কে ঢুকতে দেখে বোঝা গিয়েছিল মানুষটা বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছে। নির্মলা বলেছিল দাদা আসবে। অনেক কষ্টে প্রমথকে ডেকে নিতে হয়েছিল দোকানে। ঝড় বৃষ্টি থেমে গেলে রিকশা করে যেতে যেতে পরিচয় হলো। নির্মলা সামনের রিকশায়, পেছনে প্রমথ আর সুরেশ্বর। প্রমথ বলল, ও চোখে খুব কম দেখে, আমার ভীষণ ভয় হয়ে গিয়েছিল। সুরেশ্বর বলল, বলছিলেন বটে চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। কি করে বুঝবো হঠাৎ এরকম কালবৈশাখী উঠবে? আমারই ভুল হয়েছিল, ওকে এভাবে রেখে দিয়ে যাওয়া উচিত হয়নি। কোথায় গিয়েছিলেন? বেশি দূরে নয়, ওর চশমার ডাঁটি খুলে গিয়েছিল, শাড়ি আনতে গিয়েছিলাম। উনি তাই বলেছিলেন। বিকেলে ওকে একটু বেড়াতে নিয়ে এসেছিলাম। যা গরম, সঙ্গে করে না আনলে হয় না, বুঝলেন না? তবু রক্ষে ও একলা পার্ক থেকে চলে যাওয়ার চেষ্টা করেনি, করলে নির্ঘাত গাড়ি চাপা পড়ত। সুরেশ্বর কৌতূহল বোধ করলেও নির্মলার দৃষ্টিক্ষীণতার কথা তখনও কিছু জিজ্ঞেস করেনি। প্রমথ নিজের থেকেই বলেছিল, ঝড় উঠেছে, প্রথমটায় আমি বুঝতে পারিনি। দোকানটাও আবার সেই রকম, অন্দরমহলের প্রায় ভেতর বাড়ির মধ্যে ছিলাম, কিছু দেখাও যায় না, বোঝাও যায় না। তারপর যখন বুঝলাম, ছুটতে ছুটতে আসছি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম মশাই। আপনার নামটা যেন কি? সুরেশ্বর নাম বলল। প্রমথ তার পরিচয় দিল, যৎসামান্য পরিচয়। বেসরকারি কলেজে পড়ায়, তাকে কাছাকাছি এক ভাড়াটে বাড়িতে, গলির মধ্যে, বিপত্নিক সংসারে আত্মীয় পরিজন বলতে এই বোন। জল ঠেলে গলির মধ্যে রিকশা ঢুকল। বাতি জ্বলছে কি জ্বলছে না, চারপাশ চাপা, আকাশে তখনও মেঘ ডাকছে, দুঃসহ গরমটা বৃষ্টির জলে যেন ধুয়ে গেছে। ঘরে এনে বসালো প্রমথ। সুরেশ্বর রিকশায় ওঠার সময় প্রথম যা আপত্তি জানিয়েছিল, তারপর আর আপত্তি জানায়নি। ঠিক যে কি হয়েছিল সুরেশ্বর জানে না, কিন্তু কোনো অদ্ভুত আকর্ষণ বশে অথবা কৌতূহল বশে সে প্রমথদের সঙ্গে চলে এসেছিল। এই আকর্ষণ কিসের অথবা তার কৌতূহল কতটা যুক্তিযুক্ত সে কথা তখন ভাবেনি। আকস্মিকভাবে যা ঘটেছিল সাধারণভাবে তা শেষ হতে পারত। পার্কের উল্টো দিকে সেই লন্ড্রিতে দাঁড়িয়ে কিংবা রাস্তায় নেমে, এমনকি রিকশাতে যেতে যেতে সৌজন্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রমথ এই তুচ্ছ ঘটনার সমাপ্তি ঘটাতে পারত। ঘটালে তাকে দোষ দেওয়ার কিছু থাকত না, কিন্তু প্রমথ তা দেয়নি। সদালাপী সরল মানুষ ছিল প্রমথ। তার চরিত্রে সুহৃদজনিত আন্তরিকতা ছিল। বয়সে সুরেশ্বরের চেয়ে কিছু বড় হলেও প্রমথ চারিত্রিক মাধুর্যে সুরেশ্বরকে বন্ধুর তুল্য করে নিয়েছিল। কিন্তু উভয় পক্ষের পরিচয় ক্রমশ যে ঘনিষ্ঠতায় দাঁড়ায়, তার মূলে সম্ভবত নির্মলার আকর্ষণ ছিল প্রধান। জীবনের কিছু সরল সাধারণ নিয়ম অনুসারে নির্মলা কোনো যুবকের আকর্ষণের বস্তু হতে পারে না। নির্মলার বাহ্য কোনো রূপ ছিল না। তার গায়ের রং ময়লা, শরীর শীর্ণ লতার মতন ক্ষীণ। সে দুর্বল ও শিশুর মতন অসহায় ছিল। শাঁখের মতন লম্বা মুখ, দীর্ঘ কপাল, সরু চিবুকের রূপের এমন কিছু কারুকার্য ছিল না যা দৃষ্টিকে নিষ্পলক করতে পারে। নির্মলা পুরু কাঁচের চশমা পরত। চশমার তলায় তার চোখের পাতা মোটা দেখাতো, মনে হতো চোখ বুজে আছে। ওর চোখের মণির রং ছিল ধূসর। নির্মলা প্রায় সবসময় আনত চোখে তাকাতো, যেন এই আলো বড় প্রখর, তার চোখে সহ্য হচ্ছে না। নির্মলার রূপ ছিল না, কিন্তু আশ্চর্য এক সৌন্দর্য ছিল। এই সৌন্দর্য তার শরীরের নয়, এটা বোঝা যেত, কিন্তু বোঝা যেত না ঠিক কোথায় এই সৌন্দর্য আছে। কৃষ্ণপক্ষের দুর্বল চাঁদের আলোর মতন একটি আভা যেন তার ময়লা গায়ের রঙে মেশানো থাকত। কখনো কখনো মনে হতো এই আভা বুঝি কোনো নিভৃত স্থান থেকে উৎসারিত হচ্ছে। নির্মলার শঙ্খ সদৃশ মুখ কখনো কখনো এমন একটি বেদনা সঞ্চার করত যা হৃদয়ের কোনো অজ্ঞাত স্থানে অনুভব করা যেত, অথচ তাকে ব্যক্ত করা যেত না। সুরেশ্বর অনেকদিন বোঝেনি নির্মলার প্রতি তার আকর্ষণ কেন। পরেও যে বুঝেছিল তা নয়, তবু একটা ধারণা হয়েছিল। তার মনে হয়েছিল নির্মলা কখনো তার অদৃষ্টের কথা বলতো সহিষ্ণুতার। এই সংসারে মানুষ যে নির্দিষ্ট নিয়তি, সেই বেদনাদায়ক স্থির পরিণতির জন্য সে অপেক্ষা করে আছে, অথচ তার আচরণে ক্ষিপ্রতা অথবা ভীতি নেই,
নির্মলা কখনো তার অদৃষ্টের কথা বলতো না। সুরেশ্বরের কেন যেন মনে হতো নির্মলার পক্ষে এতটা সহিষ্ণুতা অনুচিত। প্রমথ বলেছিল নির্মলা ক্রমশ অন্ধ হয়ে আসছে, শেষ পর্যন্ত অন্ধ হয়ে যাবে। ঠিক কী কারণে নির্মলার চক্ষুরোগ দেখা দিয়েছিল এ কথা কেউ বলতে পারেনি। নানা মুনির নানা মত ছিল। শিশুকাল থেকে নির্মলার চোখে কষ্ট ছিল, বয়স বাড়ার পর সেটা ব্যাধি হয়ে দাঁড়ায়। প্রথম প্রথম সাধারণ চিকিৎসা ও চশমা পরিয়ে ব্যাধিটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। পরে আরও নানান রকম চিকিৎসা হয়েছে। প্রমথ সাধ্যাতীত চেষ্টা করেছে, কিন্তু এই ব্যাধির কোনো প্রতিকার হয়নি। এখন প্রমথ নিরুপায়, শুধু অক্ষমের মতন অপেক্ষা করে আছে। বস্তুত তার কিছু করার ছিল না, এক শুধু বোনকে আগলে আগলে রাখা ছাড়া, আর ছুটি ছাটায় নির্মলাকে সঙ্গে করে বাইরে বেড়াতে যাওয়া ছাড়া। প্রমথ প্রায় প্রত্যেকটি ছুটিতে নির্মলাকে সঙ্গে করে বেড়াতে বেরোত। কে যেন তাকে বলেছিল বাইরের খোলামেলা আকাশ বাতাসে নির্মলার সাময়িক একটা উপকার পেতে পারে। উপদেশটা প্রায় সংস্কারের মতন প্রমথকে ভর করেছিল। ছুটি পেলেই সে নির্মলাকে নিয়ে বাইরে ছুটতে চাইত। নির্মলা বাইরে যেতে ভালোবাসত, তবে দাদার বাড়াবাড়ি তার শরীরে সইত না। প্রমথর ইচ্ছে ছিল সে কলকাতা ছেড়ে বাইরে কোথাও চলে যায় চাকরি নিয়ে। নির্মলার পক্ষে সেটা উপকারের হবে, কিন্তু তার ভয় ছিল বাইরে হঠাৎ কোনো গণ্ডগোল ঘটলে নির্মলার চিকিৎসা সম্ভব হবে না। বরং কলকাতায় সেটা সম্ভব। কলকাতায় তাদের পুরনো ডাক্তার ছিল। প্রমথ এই দোটানায় পড়ে মতিস্থির করতে পারত না। সুরেশ্বর এ সময় প্রমথদের সঙ্গে বাইরে যেতে শুরু করেছিল। কখনো কখনো এমনও হয়েছে সুরেশ্বর প্রথমে যায়নি, ওরা চলে গেছে। তারপর কয়েকদিন যেতেই সুরেশ্বর ওদের কাছে এসে পড়েছে। নির্মলার ওপর সুরেশ্বরের যে দুর্বলতা জন্মে গিয়েছিল তা ভালোবাসা কিনা স্পষ্ট করে বলা মুশকিল। হয়তো ভালোবাসা, হয়তো এমন কোনো অনুরাগ যা ব্যাখ্যা করে বলা যায় না। নির্মলা জানত তার দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে, অবশেষে সে অন্ধ হয়ে যাবে। এই নিয়ে তার যেন আর কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা ছিল না। সুরেশ্বর ঠিক এভাবে নির্দিষ্ট ও অবশ্যম্ভাবী পরিণতি মেনে নিতে পারত না। সে অস্থির ও কাতর হতো, ক্ষোভ প্রকাশ করত প্রমথর কাছে। একবার রাঁচির দিকে বেড়াতে এসে হঠাৎ কি যেন হয়ে গেল নির্মলার। ডান দিকের চোখে দুদিন প্রায় কিছু দেখতে পেল না। তৃতীয় দিনে নির্মলার পক্ষে স্বাভাবিক দৃষ্টি ক্রমে ফিরে আসতে লাগল। প্রমথ বিচলিত হয়ে পড়েছিল। সুরেশ্বর আরও বেশি বিচলিত, শঙ্কিত। সে চেয়েছিল কলকাতায় ফিরে যেতে, নির্মলা রাজি হয়নি। কয়েক দিনের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে ওঠার পর নির্মলা একদিন বলল, তুমি নাকি বলছো কলকাতায় গিয়ে চোখটা অপারেশন করিয়ে নিতে? সেই রকমই তো শুনেছিলাম। প্রমথ বলে, কোন ডাক্তার যেন বলেছেন অপারেশন করে একবার চেষ্টা করা যেতে পারে। আগেও দুবার হয়েছে, কই কিছু তো হয়নি। তবু তোমার খুব ভয় না? হ্যাঁ, চোখ গেলে তোমার কি থাকবে? আমার চোখ দুটোই কি আমি? সুরেশ্বর অবাক হয়ে নির্মলার দিকে তাকিয়েছিল। কথাটা বুঝেও যেন বুঝছিল না। নির্মলা ধীরে ধীরে বলল, আমার এই হাত দুটো কিংবা শুধু এই মুখ, এই চোখ যদি আমি হই, তবে সে আমি কিছু না। তুমি সেই গল্পটা জানো না? নির্মলা এক রাজা আর সন্ন্যাসীর গল্প বলেছিল। রাজা এসেছিলেন একা একা সন্ন্যাসীর আশ্রমে, মৃগয়া ক্লান্ত হয়ে। সন্ন্যাসী যথোচিত রাজসম্মান প্রদর্শন করেননি, কেননা তিনি রাজাকে চিনতে পারেননি। এই অপরাধে রাজা সন্ন্যাসীকে রাজসভায় ডেকে পাঠালেন। সেই সভায় রাজা এবং সন্ন্যাসীর মধ্যে পরিচয় নিয়ে কূট তর্ক হল। সন্ন্যাসী বলেছিলেন, হে রাজন, যদি আপনার কর্তৃত একটি বাহু পথে পড়ে থাকে, কেউ কি সেই বাহুকে রাজন বলে সম্বোধন করবে? যদি আপনার বিচ্ছিন্ন পদযুগল নদীর জলে ভেসে যায়, আপনার কোন প্রজা তাকে চিনে নিতে পারবে? আপনার রথের অশ্ব কি আপনি? আপনার রাজদণ্ড কি আপনি? সর্বপরিচয় যুক্ত হলেই আপনার পরিচয়, অন্যথা আপনার কোনো পরিচয় নেই। আমার আশ্রমে আপনি রাজবেশে রাজরথে অমাত্য দল নিয়ে উপস্থিত হননি। আমার ভ্রম হয়েছিল, এই ভ্রম সত্য ও স্বাভাবিক। গল্প বলা শেষ করে নির্মলা বলল, আমার চোখ দুটো চিরকাল থাকবে না। সুরেশ্বর কোথাও যেন পরাস্ত হয়েছিল।
তবু বলল, চিরকাল কিছুই থাকে না জানি, তবু আজীবন কিছু কি থাকে না? কি থাকে? থাকে, তুমি ভেবে দেখো কি থাকে। একটা কথা বলবে? কি কথা? তোমার ভয় করে না? চোখ হারালে তোমার কতখানি যাবে তা ভেবে দুশ্চিন্তা হয় না? নির্মলা মাথা নাড়ল। এক সময় হতো, এখন বোধহয় সহ্য হয়ে গেছে বলে সামান্য থেমে হাসির মুখ করে বলল, সংসারে কত শত অন্ধ আছে বলো, তারাও তো রয়েছে। তারাই তোমার ভরসা? তোমরাও আমার ভরসা। আমরা যদি না থাকি? আমি তর্ক করতে জানি না, এত বড় জগতে কেউ না কেউ থাকবে। ভগবান নাকি? ভগবানে আমার ভক্তি আছে, মানুষেও আমার বিশ্বাস আছে। সেদিন পার্ক থেকে তুমি তো আমার হাত ধরে নিয়ে এসেছিলে, কেন এনেছিলে? সুরেশ্বর কোনো জবাব দিতে পারেনি। রাঁচির সেই সাময়িক দৃষ্টিহীনতাকে কাটিয়ে উঠলেও পরের বছর এক বসন্তের সন্ধ্যায় কি যেন ঘটে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বাদশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশন আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।